সবাইকে স্বাগতম, শুভেচ্ছা আজকের এই ক্লাস ভিডিওতে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেশি মুরগিতে লাভ এবং লস। আমরা সবসময় বলে আসছি যে দেশি মুরগি হচ্ছে নন কমার্শিয়াল একটা মুরগি, যেটা বাণিজ্যিকভাবে আসলে পালনের জন্য উপযুক্ত না বা যোগ্য না। কমার্শিয়ালি যে সকল মুরগি আছে, যেমন সোনালি, ব্রয়লার, ফার্মি, তারপরে টাইগার, কালার বার্ড, বাউ চিকেন বা অন্যান্য যে কমার্শিয়াল মুরগিগুলো আছে, যেগুলো মোটামুটি হাইব্রিড টাইপের, এইগুলো মুরগিগুলোকে আমরা ইনভেস্ট করি কেন? 2টা টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ, অনেকে কিন্তু বাসায় কিন্তু শখের বসে 2টা 3টা 4টা 5টা মুরগি পালন করে, সেটা যে কোনো জাতের মুরগি হোক না কেন। তো সেটা কিন্তু আলাদা বিষয়। এখন দেশি মুরগিতে লাভ লস যদি হিসাব করতে যান, তাহলে বেসিক কতগুলো ধারণা আপনাকে জানতে হবে, যেটা আপনি যদি জানেন এবং বোঝেন, তাহলে সেটার আলোকে আপনি কিন্তু একটা ব্যবসার একটা পরিকল্পনা আপনি করতে পারবেন। সেই ধারণাগুলো আজকে আমরা অ্যানালাইসিস করব। যেহেতু দেশি মুরগি নিয়ে দীর্ঘদিন থেকে আমি কাজ করছি একবার মাঠ পর্যায়ে, এবং আমার নিজস্ব দেশি মুরগির একটা খামার আছে, তো সেই অভিজ্ঞতার আলোকে এবং টোটাল একটা বাজারের বিষয়টা খেয়াল রেখেই আজকে আমরা এই 2টা জিনিসটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। শব্দ 2টা, লাভ এবং লস। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, ভিডিওটা তাদের জন্য যারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বা প্ল্যান করে রাখছেন যে দেশি মুরগি করব এবং সেখান থেকে 2টা টাকা আসবে মাস শেষে, সেটা সংসার চলবে, নিজের পকেট খরচ হবে। এটা কিন্তু আমরা না স্বাভাবিক একটা চিন্তা। আপনি শুধু দেশি মুরগি না, যে কোনো ধরনের মুরগির ব্যবসায় বলেন না, যে কোনো ব্যবসায় করেন না কেন, মাস শেষে না আপনার একটা প্রফিট কিন্তু আপনার দরকার। তো আসলেই আদৌ কি দেশি মুরগিতে লাভ হয় কি, বা লস হলে সেটা আসলে কী ধরনের লসটা হচ্ছে, বা আসলে কি দেশি মুরগি সম্ভব যেটা কমার্শিয়ালি করা? যেহেতু সে তো দেশি মুরগি, তো কমার্শিয়াল কোনো মুরগি না। তো সেগুলো নিয়ে একটু আমরা কথা বলি। আশা করি পুরো ক্লাসের সাথে যদি থাকেন, তাহলে বেটার একটা কিন্তু আপনি মেসেজ পেয়ে যাবেন যে এটাতে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। যদি করেন তাহলে রিস্কটা কতটুকু, বা লাভটা কতটুকু, বা লসটা কতটুকু। তাহলে চলুন আমরা একটু তাহলে শুরু করি। দেশি মুরগির লাভ লস হিসাব করতে গেলে শুধু দেশি মুরগি না, যে কোনো ধরনের ব্যবসায় লাভ লস কিন্তু থাকবেই। হ্যাঁ, এটাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটাকে মাথায় রেখেই কতগুলো বিষয়গুলো আমরা একটু চিহ্নিত করব, তাকে আইডেন্টিফাই করব, যেহেতু অ্যানালাইসিস করতেছি আমরা। হ্যাঁ, তাহলে দেশি মুরগিতে আমাদের মেন যেটা সমস্যা বা চ্যালেঞ্জ বা লিমিটেশন যাকে বলা হয়, মানে সীমাবদ্ধতা, কোথায় কোথায় দেশি মুরগিতে সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে, সেটা করি। যেমন ব্রয়লারে কিন্তু কোনো সমস্যা নেই, কেন ব্রয়লার আপনি যা খাওয়াবেন 35 দিনে 2-2.5 কেজি খাবার খেয়ে কিন্তু সে কিন্তু 2 কেজি প্লাস হয়ে যাচ্ছে। সোনালী মুরগি হাইব্রিডটা বলেন, এটা 50-55 দিনে প্রায় 1.5 কেজি প্লাস হয়ে যাচ্ছে। ক্লাসিকটা প্রায় 60 দিনে প্রায় আপনার 800-900 গ্রাম আসতেছে। তো ভাই, প্রত্যেকটা পাখি জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু না নির্দিষ্ট এফসিআর আছে। হ্যাঁ, তাদেরকে আপনি যদি খাওয়ান তাহলে নির্দিষ্ট ওয়েট পাবেন। তো এরকম কিন্তু প্রত্যেকটারই কিন্তু একটা সিস্টেম আছে। তো দেশি মুরগির ক্ষেত্রে আমরা একটু দেখি সেই লিমিটেশনগুলো কী, কারণ প্রত্যেকটা লিমিটেশনগুলো না বা চ্যালেঞ্জগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করব। তাহলে 1 নাম্বারটা আমি যদি হিসাব করি, 1 নাম্বারে যদি হিসাব করি, তাহলে হচ্ছে কি, দেশি মুরগি হচ্ছে ব্রুডিং বিহেভিয়ার। হ্যাঁ, ব্রুডিং বিহেভিয়ার বা আচরণ, এই টপিক্সটা নিয়ে একটু আমি কথা বলি। হ্যাঁ, এইগুলো কিন্তু ভাই প্রত্যেকটা পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু এগুলো জানতে হবে, তাহলে কিন্তু এটাকে ওভারকাম করতে পারবেন। কারণ এটাকে যদি ওভারকাম করতে না পারেন, তাহলে আপনি দেশি মুরগিতে লাভ লস তো বুঝতে পারবেন না। হ্যাঁ, তো ব্রুডিং বিহেভিয়ার বা আচরণ, এখন এই যে ব্রুডিং বিহেভিয়ার বা আচরণ সব মুরগিতে কিন্তু না দেখা যায় না। এটা বেসিক্যালি কিছু কিছু মুরগি আছে, তারা কিন্তু ব্রুডিং বিহেভিয়ারটা শো করে বা আচরণটা দেখায়। এই ব্রুডিং বিহেভিয়ারটা হচ্ছে আপনার জেনেটিক্যালিভাবে আসে, এবং এটা তাদের ফিজিওলজিক্যাল একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর কিন্তু আলাদা আলাদা ফিজিওলজিক্যাল একটা বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে যেমন ধরেন যে আপনার সোনালী মুরগির একটা বৈশিষ্ট্য আছে, কালার বার্ডের একটা বৈশিষ্ট্য আছে, বলের বৈশিষ্ট্য আছে। তো প্রত্যেকটা মুরগিরই কিন্তু না আলাদা আলাদা একটা জগৎ আছে, আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এটা স্ববৈশিষ্ট্য। তো এই দেশি মুরগির হচ্ছে আপনার স্ববৈশিষ্ট্য হচ্ছে কি ব্রুডিং বিহেভিয়ার বা আচরণ। তার মানে এটা কী জিনিস? এটা হচ্ছে কি, এরা কী করে ডিম পাড়ে একটা ঘটনা ঘটে। তার মানে এদের বয়স যখন হয়ে যায় 5.5 মাস 6 মাস, তখন এরা ডিম পাড়ার পরে কী ঘটনা ঘটে, এরা হচ্ছে কুচে বসায়। এই কুচে বসে
কুচে বসে, কুচে বসার পরে কি হয়, আমি একটু সিকুয়ালি করি, বাচ্চা বের করে বাচ্চা আসে, এটুকুই থাক। তাহলে ডিম পাড়ে, কুচে বসে এবং বাচ্চা আসে, এবং সেই বাচ্চার সাথে একটা নির্দিষ্ট সময়ে সে কিন্তু থাকে। হ্যাঁ, বাচ্চার সাথে সেই সঙ্গে বাচ্চার সাথে সময় কাটাই, এটা আমরা সহজ ভাষা একটু বলি। তাহলে বোর্ডিং বিহেভিয়ার ক্ষেত্রে আমরা কী কী পেলাম, ডিম পাড়ে একটা, এটা একটা তার বোর্ডিং বিহেভিয়ার। হ্যাঁ, ডিম পাড়ার পরে সে কুচে বসে এবং বাচ্চা বের করে এবং বাচ্চার সাথে থাকে, এই যে একটা আচরণ, এই আচরণটা হচ্ছে বোর্ডিং বিহেভিয়ার, যেটা অন্যান্য মুরগিতে নেই, থাকলেও সেটা হচ্ছে খুবই কম, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এটা কিন্তু খুবই ব্যাপক আকার ধারণ করে। তাহলে আপনাকে এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের একটা সীমাবদ্ধতা কি, এটা হচ্ছে বোর্ডিং আচরণ। কারণ দেশি মুরগি যদি মা মুরগি যখন বাচ্চাকে নিয়ে যখন দীর্ঘক্ষণ যখন থাকবে, দীর্ঘ সময় যখন থাকবে, তাহলে তো ভাই তার পিছনে তার তো খাবারের খরচ আছে, তার চিকিৎসার ব্যয় আছে, সব কিছুই আছে। তাহলে ওর পিছনে যদি আমাকে সময় নষ্ট করতে হয়, তাহলে আমি প্রোডাকশনটা পাবো কখন, কখন আমি ডিম পাবো, কখন আমি বাচ্চাগুলো পাবো। তো এইটা হচ্ছে একটা বোর্ডিং বিহেভিয়ার বা আচরণটা আমরা দেখতে পাই দেশি মুরগির ক্ষেত্রে। এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এখন আমরা কিন্তু পয়েন্টগুলো একটু আলোচনা করি, তারপরে আমরা সার্বিক বিষয়টা একটু জানতে পারবো। 2 নাম্বার কি হচ্ছে, 2 নাম্বার হচ্ছে যে এফসিআর বেশি। হ্যাঁ, এফসিআর অনেক বেশি, বেশি বলতে কত, এখন একটা জিনিস খেয়াল করেন, এফসিআর মানে কি, ফিড কনভার্সন রেশিও। হ্যাঁ, ফিড কনভার্সন রেশিও, তার মানে হচ্ছে মুরগিটা কতটুকু খাচ্ছে এবং তার এগেনস্টে কতটুকু ওজন আসতেছে। তো এফসিআর কিন্তু দেশি মুরগিতে অনেক বেশি। যেমন ব্রয়লার মুরগিতেও আমরা এফসিআর পাই কত, 1.3 থেকে 1.5 পর্যন্ত, সোনালি মুরগিতে প্রায় 1.8 থেকে 2। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা মুরগি কিন্তু না জেনেটিক্যালিভাবে যখন ডেভেলপ করা হয়, তখন তার সাথে সাথে কিন্তু কতটুকু খাচ্ছে, মানে ফিড ইনটেক এবং তার এগেনস্টে তার বডি ওয়েটটা কত আসতেছে। তো আমাদের এই দেশি মুরগিতে এফসিআর যত বেশি হয় মানে কি, আপনার খাবারটা বেশি লাগতেছে, তার মানে সে বেশি খাচ্ছে, ওজন আসতেছে কম। এটা হচ্ছে এফসিআর এই দেশি মুরগিতে বেশি। ব্রয়লার মুরগি বা সোনালি মুরগিতে যেভাবে এফসিআরটা বোঝা যায়, হ্যাঁ, তো ফিডের উপরে কিন্তু সময় ডিপেন্ড করে, তো এটা কিন্তু আবার জেনেটিক্যালিও ডিপেন্ড করে। হ্যাঁ, তো আপনি দেশি মুরগি বেশি খাচ্ছে, আবার ওজন আসতেছে কম, আবার দীর্ঘ সময়, তো যার কারণে এফসিআরটা অনেক বেশি। তারপর হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার গেল। 3 নাম্বারটা হচ্ছে কি, 3 নাম্বারটা হচ্ছে যে দেশি মুরগির হচ্ছে একটা সমস্যা হলো, কমন সমস্যা কি জানেন, এর হচ্ছে গ্রোথ পারফরমেন্স। গ্রোথ পারফরমেন্স, এই গ্রোথ পারফরমেন্স জিনিসটা কি, গ্রোথ পারফরমেন্সের মধ্যে পড়বে কি কি, গ্রোথ পারফরমেন্স বলতে কি, তার দৈহিক বৃদ্ধি, তার দৈহিক ওজন, এটা হচ্ছে মাংসের ক্ষেত্রে। ডিমের ক্ষেত্রে হচ্ছে কি, ডিমের পার্সেন্টেজ কত বাড়তেছে। এখন গ্রোথ পারফরমেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুবই বাজে একটা অবস্থা দেশি মুরগির ক্ষেত্রে। হ্যাঁ, এখানে দেখেন গ্রোথ পারফরমেন্সের বডি ওয়েট কত, আপনি 3 মাস, আমরা একটা দেখেছি যে 3 মাস থেকে 4 মাস হলে মুরগিগুলোকে খাওয়ার একটা উপযোগী হয় বা বিক্রি উপযোগী হয়। এখন এই 3 থেকে 4 মাসে সে খাবার খায় কত, 3 থেকে 4 কেজি কিন্তু সে কিন্তু খাবার খায়। এখন 3 থেকে 4 কেজি খাবার খেয়ে তার মানে আমি 3 মাসের কথাটা একটু উল্লেখ করি, এর খাবার এর ওজন আসে কত, যদি খাবারটা যদি না মানে ব্যালেন্স ফিড হয় বা কোম্পানি যদি ফিড হয়, তাহলে মোটামুটি 750 থেকে প্রায় 850 গ্রাম পর্যন্ত ওজন কিন্তু পাওয়া যায় 3 মাসে। মানে 3 থেকে 4 মাসে যদি আপনি শুধু ফিড খাওয়ান, তাহলে কিন্তু দেখা গেছে 750 থেকে 800 গ্রাম কিন্তু 850 গ্রাম কিন্তু ওয়েট কিন্তু পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে সময় লাগতেছে কত সময়, 3 থেকে 4 মাস। দেখেন এই এত দিন মানে 120 দিন, 90 থেকে 120 দিন সময় লাগতেছে মাত্র 750 থেকে 850 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ। তাহলে গ্রোথ পারফরমেন্সটা অন্যান্য মুরগির তুলনায় কম না বেশি বলেন, আপনারা একটু কমেন্টসে জানাবেন। তাহলে গ্রোথ পারফরমেন্সটা আমরা কী বললাম, বডি ওয়েট, এবং হচ্ছে এর গ্রোথটাও কিন্তু অনেক কম। হ্যাঁ, গ্রোথ কম বলতে কি, তার যে স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচার যাকে বলা হচ্ছে, হ্যাঁ, বা শরীরের যে গঠনটা, এটাও কিন্তু তুলনামূলক অন্যান্য মুরগির তুলনায় তুলনামূলক কিন্তু অনেক কম। এটা গেলে হচ্ছে দৈহিক ওজন এবং হচ্ছে বৃদ্ধিটা। ডিমের ক্ষেত্রে যদি আপনারা একটু যদি খেয়াল করেন, তাহলে ডিমের পারফরমেন্সটা একটু দেখেন।
আমরা কিন্তু বিভিন্ন বই পুস্তকে বা থিওরিটিক্যালি আমরা জানি যে দেশি মুরগি কতগুলো ডিম পাড়ে। আমরা কি জানি যে 120 থেকে 140টা ডিম পাড়ে। ভাই এটা হচ্ছে কাগজ কলমে, এটা হচ্ছে কাগজ কলমে আমাদের কিন্তু এই ডাটাটা আছে। কিন্তু বাস্তবে যখন আপনি দেশি মুরগি যখন প্রেস করবেন তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আপনাকে প্রেস করতে হবে না, আপনার বাসার কথা চিন্তা করেন, নিজের বাসার কথা চিন্তা করেন, যাদের গ্রামে মুরগি বাসা আছে বা শহরে বলেন, যেখানে আপনাদের বাসা আছে ওখানে একটু দেখবেন যে হলো খেয়াল করবেন যে দেশি মুরগি কয়টা ডিম পাড়ে। তো আমি মানে আমার জানা মতে, হ্যাঁ আমার জানা মতে একটা মুরগি মানে বৈজ্ঞানিক পদ্ধতি না, এমনি এজ ইউজুয়াল মানে কনভেনশনাল মানে প্রচলিত পদ্ধতিতে বছরে ডিম পাড়ে মাত্র হচ্ছে, ডিম পাড়ে কতগুলো জানেন? অবাক লেগে যাবেন। ডিম পাড়ে হচ্ছে মাত্র 60 থেকে 70টি ডিম পাড়ে বছরে। বছরে আপনার 60 থেকে 70টা ডিম কিন্তু এই দেশি মুরগি থেকে পাওয়া যায় যদি কনভেনশনাল মেথডে যদি আপনি আগান, মানে প্রচলিত এই খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ডিম পাড়তেছে বাচ্চা বের করতেছে এগুলো। তাহলে গ্রোথ পারফরমেন্সের ক্ষেত্রে আমরা তিনটাই দেখলাম। আমরা বডি ওয়েটের ক্ষেত্রে দেখলাম খুবই কম বাজে অবস্থা, ডিম পাড়ার অবস্থা বাজে অবস্থা। যেহেতু দেশি মুরগি কিন্তু ডিমও পাড়ে আবার হচ্ছে মাংসের জন্য, তো আমরা কিন্তু এই যে 3 নাম্বারটা যে ঘরের মধ্যে আছি এটা কিন্তু গ্রোথ পারফরমেন্সের বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করলাম। হ্যাঁ, এটা কিন্তু এটা আমরা পাই। এখন 4 নাম্বার যে বিষয়টা, 4 নাম্বারটা বিষয়টা আমরা একটু জানি, সেটা হচ্ছে কি 4 নাম্বার বিষয়টা হলো যে দেশি মুরগিতে যেটা হয় মানে মর্টালিটি। হ্যাঁ, এটা ইংরেজিতে একটা শব্দ বলা হয় কি মর্টালিটি, মানে মৃত্যু হার। এটা হচ্ছে মৃত্যু হার। এই মৃত্যু হার প্রত্যেকটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মৃত্যু হারটাকে কমানোটা হচ্ছে একজন স্মার্ট খামারের অন্যতম বৈশিষ্ট্য। এই মৃত্যু হারটা কমানোর জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়, যেটা আজকের এই ভিডিওতে অত বড় আলোচনা করা আমার দ্বারা সম্ভব না। এটা অন্য দিন একটা ভিডিওতে আপনাকে এই বিষয়টা আলোচনা করব। তো মৃত্যু হার আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু পোলট্রি সেক্টরে মানে পোলট্রিতে আমরা 5% কিন্তু মর্টালিটি ধরি। হ্যাঁ, এটা হচ্ছে 5% কিন্তু মর্টালিটি, মানে 5 থেকে 6% কিন্তু আমরা মর্টালিটিটা কাউন্ট করি। 5 থেকে 6% এটা নর্মাল একটা মর্টালিটি, এটা থাকবেই। আপনি যে কোনো ধরনের মুরগির কথাই বলেন না কেন, এটা কিন্তু মর্টালিটিটা হচ্ছে কমন 5 থেকে 6, আমরা 5টাই বেশি ধরি। তাহলে দেশি মুরগিতে আমাদের মৃত্যু হার আমরা যতই জানি না কেন যে হলো দেশি মুরগির রোগ প্রতিরোধ বেশি, হ্যাঁ এর সহজে রোগে আক্রান্ত হয় না, মারা যায় না, কথাগুলো কিন্তু না শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। কিন্তু আপনি জানেন এই মৃত্যু হার দেশি মুরগিতে তুলনামূলক একটু বেশি। কেন বেশি, কোন স্টেজে বেশি সেটা দেখি। একটা জিনিস খেয়াল করেন, 1 নাম্বার 4 পয়েন্টের 1 নাম্বারটা বলবো না, সরি 4 হচ্ছে ক নাম্বার একটা আছে। ছোটো বাচ্চাগুলো যখন বের হয় মানে কনভেনশনালি মানে প্রচলিত একটা পদ্ধতির কথাই বলছি, এটা হচ্ছে আমার লিমিটেশন। হ্যাঁ, বাচ্চাগুলো যখন বের হয় মা থেকে, তখন মা কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে না পুকুর পাড়ে, জলাশয়ে, জঙ্গলে, রাস্তার সাইডে কিন্তু নিয়ে চলে যায়। বের করার সকালে বের হয়েছে, দেখবেন বিকেলে নিয়ে চলে গেছে। এই বাচ্চাগুলো তো ভাই বডি টেম্পারেচারের একটা তো বিষয় থাকে, তাই না? এটা আপনারা জেনেছেন বিভিন্ন ভিডিওগুলোতে, আমার ভিডিওগুলো যা দেখেন তারা জানেন। তো দেখেন যে বাচ্চাগুলো তো ভাই একটা নির্দিষ্ট মানে পরিবেশের সাথে তাকে তো অ্যাডাপ্ট করতে হবে, তাই না? পরিবেশের সাথে তাকে খাপ খাই চলতে হবে। আপনি ব্রয়লার মুরগি 10টা নিয়ে এসে ছেড়ে দেন, একটা থাকে কি না আপনি আমাকে বলবেন। সোনালী মুরগির সেম কাহিনী। তো দেশি মুরগি তো মায়ের সাথে থাকে বলে সে কিন্তু যখন সমস্যা হয় মায়ের কাছে চলে যায়। কিন্তু এই মৃত্যু হারটা হচ্ছে এই ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি। এই ছোট যে ছানাগুলো আছে, হ্যাঁ ছোট ছানা আমরা একটু বলি, ছোট ছানাতে মৃত্যু হার সবচেয়ে বেশি। এইটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। হ্যাঁ, আমাদের বাণিজ্যিক মানে কি বলে আমার দেশি মুরগি যখন আমরা বাণিজ্যিক খামার করতে যাই না, তখন কিন্তু না আপনার কিন্তু মৃত্যু হার সম্পর্কে ভালো একটা কনসেপ্ট কিন্তু আপনার থাকা দরকার। কারণ ছোট বাচ্চাতে কিন্তু মৃত্যু হার একটু বেশি। তো কোন রোগে কারণে এর মৃত্যু হারটা বেশি? দেশি মুরগির কিন্তু আমরা ন্যাচারালিভাবে এটা ঠিক আছে যে অন্যান্য মুরগিগুলো যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন তাদের মর্টালিটিটা কিন্তু বেড়ে যায়, এটা কিন্তু সত্য, ওদের সত্য। কিন্তু দেশি মুরগিতে যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এর মর্টালিটিটা কিন্তু বেশি যায় না, দেখা গেছে 30-40% যায়। হ্যাঁ, যদি সেটাই যদি হতো তাহলে আজকে আমাদের বাংলার ঘরে ঘরে দেশি মুরগি কিন্তু ছাপ হয়ে যেত।
মানে ধ্বংস হয়ে যেত। কারণ প্রত্যেক বছর ফাউল পক্স বা বসন্ত যাকে বলা হয় এবং রানীক্ষেত যেভাবে প্রকট আকার ধারণ করে মাঝে মাঝে, হ্যাঁ, মহামারী আকারে, তো সবগুলো তো ভাই একবারে মোড়ে ছাপ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত দেশি মুরগি। কিন্তু আপনি দেখেন পুঁটি মাছের মতন প্রত্যেকটা গ্রামে আপনি যান, প্রত্যেকটা বাড়িতে হলো 4টা 5টা 10টা কিন্তু দেশি মুরগি পাওয়া যায়। তাহলে যদি সেটাই যদি রোগে যদি আক্রান্ত হতো তাহলে তো ভাই থাকতো না, আমরা দেখতে পারতাম না, আমরা কাজ করতাম কাকে নিয়ে? তো আমাদের তো এই ঘটনাটা ঘটছে। তাহলে তুলনামূলক কিন্তু দেশি মুরগিতে কিন্তু মোর্টালিটিটা কিন্তু বেশি না, কিন্তু একটা স্টেজে কিন্তু বেশি, সেটা হচ্ছে কি ছোটো ছানাতে মৃত্যু হারে সবচেয়ে বেশি। কী কী কারণে মৃত্যু হারটা একটু বেশি হয় একটু অ্যানালাইসিস করি। একটা হচ্ছে পক্সের কারণে হয়, হ্যাঁ, পক্সের কারণে হয়। আর 2 নম্বর হচ্ছে রানীক্ষেত। আমরা কিন্তু রানীক্ষেত, তো এই যে পক্সের এবং রানীক্ষেতের দুইটা রোগটাই হচ্ছে মানে ডিজিজটা হচ্ছে দেশি মুরগিতে সবচেয়ে বেশি আক্রমণ করে এবং ঘটে। এই ছোটো ছানাতেও কিন্তু সেম কাহিনী। আমরা তো ভুল করেও কোনো দিন আমাদের বাড়ির মুরগিগুলোকে আমরা টিকা করি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ভ্যাকসিন মানে করতে হয় সেটা তো আমরা জানি না। ইদানিং এসে অনেকে ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকের ভিডিওগুলো দেখে, বা আমাদের মতো যারা কাজ করছে আমরা প্রান্তিক লেভেলে তারা ট্রেনিং নিচ্ছে, বা আমরা গিয়ে তাদেরকে বলতেছি বলেই অনেকে কিন্তু এখন জানে যে মুরগিগুলোকে হলো ভ্যাকসিন দিতে হয়। তো ছোটো বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা কি পক্স এবং রানীক্ষেত। কারণ হলো কি জানেন, পক্স হচ্ছে ভাইরাসজনিত রোগ, রানীক্ষেতও কিন্তু ভাইরাসজনিত রোগ, যার কারণে এরা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। কোনো একটা এলাকায় যদি হয় দেখবেন যে 2-3 দিনের মধ্যে একবার পুরো এলাকায় কিন্তু ছড়িয়ে যায় ভাইরাস হওয়ার কারণে। এখন পক্স হচ্ছে যেহেতু ভাইরাসজনিত রোগ, এবং যখন পক্স হয় ছোটো বাচ্চাতে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, মানে জ্বর, এত পরিমাণে জ্বর হয় যে ছোটো বাচ্চাতে সে জ্বরটা তারা কিন্তু কন্ট্রোল করতে পারে না। কিন্তু বড় মুরগি আপনি খেয়াল করছেন, দেশি মুরগিতে কিন্তু যেগুলো বাড়ন্ত মুরগি বা যেগুলো 1 বছর 2 বছর হয়ে গেছে, যে মুরগিগুলোর বয়স 6 মাসের উপরে যেগুলো হয়ে গেছে, সেগুলোতে কিন্তু না পক্স কিন্তু আক্রমণ করলে কিন্তু মারা যায় না। তাহলে দেখেন যে লুতি বা হচ্ছে যে কম, হ্যাঁ, যে টিকিট আছে, হ্যাঁ, এইগুলোতে কিন্তু দেখবেন যে অনেক মুরগি কিন্তু ঘায়ের মতো কিন্তু বের হয়, মুখে, চোখে, মুখে, কানে, এখানে বের হয়। বড় মুরগিতে কিন্তু পক্সে কিন্তু মারা যায় না, কিন্তু তারা একটু সাময়িক অসুস্থ হয়, পরে ন্যাচারালিভাবে তারা ভালো হয়ে যায়, কারণ আমরা তো ট্রিটমেন্ট করি না। কিন্তু বাচ্চার ক্ষেত্রে হয় কি, ছোটো ছানার ক্ষেত্রে হয় কি, যখন জ্বর হয় তখন সে চুপ করে কোনো একটা কানাচে বাড়িতে, ছায়াতে বা চৌকির নিচে চুপ করে বসে থাকে। একটা পর্যায়ে গিয়ে কী হয়, সে বাচ্চাটা দুর্বল হয়ে যায়, দুর্বল হতে তার খাবার তেমনি রুচি থাকে না, পরে দুর্বল হতে কিন্তু মারা যায়। আবার এই পক্স যদি মুখে হয় বা শ্বাসতন্ত্রে হয়, তাহলেও কিন্তু দেখা গেছে যায় যে যখন বাচ্চাটা কিন্তু বা ওই বড় মুরগিটাও কিন্তু বড় মুরগির ক্ষেত্রেও কিন্তু হতে পারে, মুখের মধ্যে বা হচ্ছে আপনার শ্বাসতন্ত্রের যে নালীটা আছে এখানে যদি পক্স হয় না, তখন কিন্তু ছোটো কি বড় কি এই বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে বাঁচানো কিন্তু সোটাপ, মানে কঠিন একটা কাজ। তাহলে কি বললাম, এই মৃত্যু হার কিন্তু পক্সের কারণে এবং রানীক্ষেত রোগের কারণে আমাদের দেশি মুরগিতে মোটামুটি এই ছোটো বাচ্চাদের সবচেয়ে বেশি, 80-90%। দেখবেন যে 10টা 15টা বাচ্চা বের করছেন, পক্স হয়েছে, দেখবেন যে পক্স ভালো হতে দেখবেন যে 3-4টা থাকে, বা রানীক্ষেত যদি হয় তাহলে দেখবেন যে 10টা 12টার মধ্যে একটা থাকে। তাহলে মোর্টালিটি কিন্তু মানে এখানে পক্সের ক্ষেত্রে প্রায় 80-90% কিন্তু মৃত্যু হার চলে যায়। যারা টিকে থাকে, মানে যারা এর মধ্যে থেকে যারা টিকে থাকে তারা কিন্তু আজীবন ভালো থাকে। যেহেতু ছোটো ছানাতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ছোটো ছোটো প্রাণী যখন জন্মগ্রহণ করার পরে একজন আমাদের মতো যারা ইয়াং আছে বা বয়স ম্যাচিউর হয়ে গেছে আমরা, তো আমাদের যে আপনার কি বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা ছোটো বাচ্চার কি সেম না? সেম না। যার কারণে কিন্তু এই ভাইরাসটা কিন্তু ছোটো বাচ্চাকে সবচেয়ে বেশি আক্রমণ করে, এবং রানীক্ষেতটাও কিন্তু সেম কাহিনী। তো এই কারণে আমাদের দেশি মুরগিতে কী হয়, মোর্টালিটি বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের লিমিটেশান বা চ্যালেঞ্জ। 5 নাম্বারটা একটু বলি, হ্যাঁ, 5 নাম্বারটার বিষয়টা হলো, 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা হচ্ছে যে অনেকগুলো কিন্তু লিমিটেশন আছে, আমি কিন্তু মেইন টপিকসগুলো আলোচনা করছি। হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে যে দেশি মুরগির মধ্যে একটা সবচেয়ে বড় একটা টেন্ডেন্সি দেখা যায়, এরা কি জানেন, মারামারি করে, শিকারি টাইপের। মানে যদি দেখেন যে 3টা মোরগ একসাথে রাখছেন, ওরি বাবারে সারা দিন মারামারি করবে। তাহলে কি বললাম এটাকে, এদের মধ্যে হচ্ছে ডোমিনেন্ট টেন্ডেন্সি, ডোমিনেন্ট, হ্যাঁ, ডোমিনেন্ট মানে কি, ডোমিনেন্ট বিহেভিয়ার শো করে, বিহেভিয়ার বা আচরণ,
এই আচরণটা শো করে। তারপরে ডোমিনেন্ট বা বিহেভিয়ার আচরণটা শো করে। ডোমিনেন্ট বিহেভিয়ারটা কী যেন কী রকমের, যেমন ধরেন যে আপনি আপনার মুরগি আছে 20টা, হ্যাঁ, মনে করছেন যে আপনি বাইরে থেকে একটা ভালো তাজা মোটা মোরগ নিয়ে আসলেন, আপনার ওখানে কিন্তু 2টা কিন্তু মোরগ আছে, ভালো করে বুঝেন। দেখবেন যে ওই 2টা মোরগ আপনি যে বাইরে থেকে একটা মোরগকে নিয়ে আসছেন, ওই মোরগকে থাকতেই দিবে না, তাকে যেভাবে হোক মানে সিস্টেম করে দিবে ভাই, মানে মেরে ফেলবে, এটা 100% গ্যারান্টি। এই ডোমিনেন্টটা কিন্তু আমাদের দেশি মুরগিতে হয়, যার কারণে যখন আমরা অনেকগুলো মুরগি হয়ে যায় না, তখন কিন্তু দেখা গেছে যে দেশি মুরগিতে একটা সমস্যা হলো কি, ইনব্রিডিংয়ের একটা ঘটনা আর আউটব্রিডিং। তো এই দুটো একটু আমরা পরে আলোচনা করব, কারণ এটা আজকে ভিডিওটা করবো না, অন্য একটা ভিডিওটা করবো। তো জাস্ট এখানে একটা বলে দিই, যেহেতু দেশি মুরগিতে ইনব্রিডিং হওয়ার সুযোগটা সবচেয়ে বেশি, কারণ হলো দেশি মুরগি থেকে আমরা বাচ্চা বের করি, ওই বাচ্চাগুলো একটু বড় হয়, ওরাই আবার বাপ মায়ের সাথে মিলন করে, ওরাই আবার ইয়াং হয়, হ্যাঁ। ফলে বাইরে থেকে যে একটা ক্রস হবে বা হাইব্রিড হবে এরকম কিন্তু সমস্যা নেই, মানে হওয়ার সুযোগ খুব কম। যার কারণে দেশি মুরগির কিন্তু আমাদের পারফরমেন্স কম হওয়ার কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে ইনব্রিডিং একটা ঘটনা, হ্যাঁ। তো ডোমিনেন্ট বিহেভিয়ারটাও কিন্তু এই যে ফিজিওলজিক্যাল একটা বৈশিষ্ট্য তারা শো করে দেখায়, এটা কিন্তু হচ্ছে না জেনেটিক্যালিভাবে তাদের জেনেটিক্যালি, এবং তারা কিন্তু কী করে একই ফ্লোকের মধ্যে মানে একই বেচের মধ্যে তারা কিন্তু অন্য কোনো মুরগিকে তারা সহ্য করতে পারে না। এবং ডিকি মুরগি বা মা মুরগি যদি হয়, সেও কিন্তু অন্য মুরগিকেও কিন্তু খুব একটা সহ্য করতে পারে না। এটার কারণে কিন্তু দেখা গেছে যে যখন আপনি খামারটা বিশেষ করে বাইরে থেকে যখন মুরগি নিয়ে যখন আপনি পালন করবেন, তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনার মুরগি 500, 600, 1000 যখন কমার্শিয়ালে যাবেন, তখন দেখবেন যে এই ধরনের ডোমিনেন্ট শো কিন্তু করে, মানে ব্যাপক মারামারি করে। তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আর কি, হ্যাঁ, এটা একটা আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে দেশি মুরগির যেটা ঘটনাটা, দেশি মুরগিতে যেটা হয়, এটা 5 নম্বর গেল। 6 নম্বরটা বলবো। 6 নম্বরটা হচ্ছে হ্যাচাবিলিটি, হ্যাঁ। এই 6টা জিনিসই কিন্তু হ্যাচাবিলিটি। হ্যাচাবিলিটি মানে কি, বাচ্চা, আমি একটু লিখে দিই, বাচ্চা ফুটে বের হওয়ার হার, ফুটে বের হওয়ার হার, হ্যাঁ। হ্যাচাবিলিটি মানে কি, কতটুকু আপনি ডিম দিয়েছেন, কতগুলো বাচ্চা বের হয়েছে। যদিও বা হ্যাচাবিলিটি কিন্তু দেশি মুরগির হচ্ছে জেনেটিক্যালি কোনো বৈশিষ্ট্য না, মানে বংশগতীয় কোনো বৈশিষ্ট্য না, বা তার শারীরিক যে বৈশিষ্ট্য এটা না। এই হ্যাচাবিলিটিটা কিন্তু হচ্ছে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে দেশি মুরগিতে যে কয়টা আমরা ডিমগুলো দিই, হ্যাঁ, যে আপনি 8টা হোক, 10টা হোক, বা 12টা বা 15টাই আপনি ডিম দিচ্ছেন, দেখা গেছে যে এই 12টা ডিম থেকে ফুটে বের হয়ে হচ্ছে 6 থেকে 7টি। এটা কিন্তু আমাদের হয় কিন্তু, হ্যাঁ, গ্রামে দেখবেন আপনি ডিম বসিয়েছেন 14টা, বের হয়েছে 7টা 8টা। তো হ্যাচাবিলিটি তাহলে আমরা কি বলবো, যদি 12টার মধ্যে ডিম দিচ্ছেন হচ্ছে 6 থেকে 7টা ডিম বের হয়েছে, হ্যাঁ, বাচ্চা বের হয়েছে, তাহলে এর হ্যাচাবিলিটি কত, 50%। এই 50 থেকে 60%-এর মতো আমাদের হ্যাচাবিলিটি থাকে। যদিও বা এটা কোনো জেনেটিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো বৈশিষ্ট্য না, এটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনাগত বিষয়। কারণ আমরা সঠিকভাবে কিভাবে আমরা কুচে বসাবো, সঠিকভাবে ডিম নির্বাচন করা, সঠিকভাবে ডিমটাকে বসানো, সময়গুলোকে একটা কাউন্ট করে দেওয়া, সুন্দর একটা পরিবেশ দেওয়া, এই জিনিসগুলো না আমরা কিন্তু ন্যাচারালি করতে চাই না, ব্যস্ততার কারণে। বাড়ির বহু কাজ, সকাল একবার ভোর থেকে রাত 10টা পর্যন্ত খালি কাজের মধ্যে থাকি, যার কারণে আমরা এই হ্যাচাবিলিটিটাকে আমরা গুরুত্ব দিই না। এই হ্যাচাবিলিটি গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের যে ডিমগুলো নষ্ট হয়, এই ডিমগুলো না যদি আমরা কাউন্ট করি, তাহলে দেখবেন যে লাখ লাখ ডিম কিন্তু নষ্ট হয়ে যায় এই হ্যাচাবিলিটির মানে সঠিক পদ্ধতিটা অবলম্বন না করার কারণে। অর্থাৎ কনভেনশনাল বা প্রচলিত যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলোই হচ্ছে মধ্যে একটা হচ্ছে আমরা নিজেকে গা ছেড়ে দিই, ফলে হ্যাচাবিলিটিটা কিন্তু আমরা পাই না, হ্যাঁ। তখন আমরা কি বলি যে ভাই ডিম দিলাম এতটা, ডিম ফুটে বের হচ্ছে না, এটা সেটা, হ্যাঁ, কী খাওয়াবো। তো ভাই খাওয়ানোর ফলে যে ডিম আপনার বাড়বে, খাওয়ানোর ফলে যে ডিমের ফুটবে 100%, এটা কিন্তু আপনাকে কিন্তু বলা যাবে না। এখানে ব্যবস্থাপনাগত বিষয় আছে। তো মোটামুটি আমরা কিন্তু মোটা দাগে কী শিখলাম, আমরা একটু সংক্ষেপে বলি। উল্টা দিক থেকে হ্যাচাবিলিটি, তারপর হচ্ছে তার ডোমিনেন্ট একটা শো করে, মানে বিহেভিয়ার একটা। 3 হচ্ছে তার গ্রোথ পারফরমেন্স একটা। তারপর হচ্ছে তার এফসিআর একটা ঘটনা বলছে। তারপর হচ্ছে এফসিআর আগে কি বললাম, তার এফসিআরের আগে বললাম তো তার হচ্ছে ব্রোডিং বিহেভিয়ার, হ্যাঁ।
তো এই যে কতগুলো মোটা দাগে যে 6টা আমরা পালাম, হ্যাঁ, তার মানে দেশি মুরগিতে 6টি প্রতিবন্ধকতা আমরা পাইছি, প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই। আরও আছে কিন্তু, হ্যাঁ, কম বেশি কিন্তু আরও আছে। তো যেমন ওজন না হওয়া, এগুলোতে মানে খুব একটা মাইনর বিষয়, মেজর বিষয় না। তো 6টা কারণটা হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা বা লিমিটেশন বা চ্যালেঞ্জ কার ক্ষেত্রে, যখন আমরা এই মুরগিকে যখন বাণিজ্যিক আকারে নিয়ে যাব। তাহলে তো ভাই আপনি যখন এটাকে বাণিজ্যিক আকারে নিয়ে যাবেন, হ্যাঁ, বা যখন আপনি লাভ করতে যাবেন, ওখান থেকে যখন দিন শেষে বা মাস শেষে যখন একটা প্রফিট আনতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই প্রতিবন্ধকতাগুলো আপনাকে জানতে হবে। তো যখন আপনি প্রতিবন্ধকতা বা লিমিটেশনগুলো না, যখন প্রতিবন্ধকতা বা লিমিটেশনগুলো যখন আপনি এই করতে পারবেন, কি করতে পারবেন, যখন আইডেন্টিফাই করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন যে দেশি মুরগিতে এই ধরনের সমস্যাগুলো হয়, তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন। সেই সমাধানটা কী ধরনের সমাধান হতে পারে, সেটা হচ্ছে আমার যারা ট্রেনিং করে তাদেরকে আমি শেখাই। আপনাদেরকে শেখাচ্ছি না তা না, আমার কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেখানে কিন্তু জেনে নেবেন। কারণ ওইগুলোকে যদি সমাধান করতে যাই, মানে এই যে লিমিটেশনগুলোকে যদি সমাধান করতে যাই না, তাহলে দেখবেন যে এখন কিন্তু রাত 12টা বাজে, আমি কিন্তু রাত 12টার সময় ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের কারণে, শুধু সময় না থাকার কারণে, শুধু আপনাদের যেন বুঝতে পারেন যে দেশি মুরগিতে লাভ হবে কি লস হবে। তো যেহেতু 12টা বাজে, আপনারা বুঝতেই পারছেন, অন্যান্য যে সমাধানগুলো যদি দেই তাহলে আরও অনেক ভর হয়ে যাবে। সো আপনারা শুধু আমার ইউটিউবের চ্যানেলে যে ভিডিওগুলো আছে না, ওখানে প্লেলিস্টে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে একটা প্লেলিস্ট আছে দেখবেন, ওখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমার ফোল্ডার করা আছে। খাবার ব্যবস্থাপনা, ব্রুডিং, ভ্যাকসিনেশন, রোগবালাই, বাসস্থান, আবার বিভিন্ন মুরগিগুলো নিয়েও ওখানে কিন্তু বেশ ভালো ভালো ভিডিওগুলো আছে। আপনারা সেখানে গিয়ে যদি আপনারা একটা স্টাডি করেন, বা আমার থেকে যদি বেটার যদি কারো ভিডিওতে যদি আপনারা সেই তথ্যগুলো যদি পান, একটু অ্যানালাইসিস করে এই প্রতিবন্ধকতাগুলোকে বা লিমিটেশনগুলোকে কী করতে হবে, সমাধান করতে হবে। এই সমাধান করাটাই হচ্ছে কর্মকৌশল, এই সমাধানটা করাই হচ্ছে আপনার স্মার্টনেস। আপনি একজন খামারি, আপনি পার মান্থ আপনার যখন বাণিজ্যিক খামার থাকবে 40-50 হাজার টাকা ইনকাম করা কিছুই বিষয় না, এটা কিন্তু সম্ভব ভাই। এখন আমরা সেই সমাধানের দিকে যাব না, আমরা তো এইগুলো একটু অ্যানালাইসিস করলাম। এখন আমরা দেখব যে দেশি মুরগি যাদের কমার্শিয়ালি মুরগি আছে, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু হাতে গোনা কয়েকজন খামারি আপনার দেশি মুরগি কিন্তু বাণিজ্যিক খামার করছে, যেখানে 2000, 1000, 4000, 5000, 6000 পর্যন্ত মুরগি স্টিল নাও আছে। তাহলে তাদের ব্যবসাটা প্ল্যানগুলো একটু আমরা অ্যানালাইসিস করব। এত যদি সমস্যা যদি হয়, তাহলে নিশ্চয় তাদের সেই জ্ঞানটা আছে, সেই নলেজটা আছে, যে নলেজের মাধ্যমে তারা কিন্তু ওই সমস্যাগুলো বা প্রতিবন্ধকতাগুলোকে তারা কিন্তু সমাধান করছে বলেই কিন্তু তারা পার মান্থ আমার বিশ্বাস 40-50 হাজার টাকা তারা ইনকাম করে একবার চোখ বন্ধ করে। তো ভাই আপনিও পারবেন। তো আপনি তো জানেন না, হ্যাঁ, যে আপনার দেশি মুরগিতে কী সমস্যা, বলার মুরগিতে কী সমস্যা, সোনালী মুরগিতে কী সমস্যা, তিতির, টার্কি, ফাউমি, টাইগার, এইগুলো প্রত্যেকটা জাতের মুরগির যখন আপনি অ্যানালাইসিস করবেন, তার ফিজিওলজিক্যাল, তার জেনেটিক্যাল বৈশিষ্ট্য, কতটুকু খায়, রোগবালাই কেমন টিকা দিতে হয়, সবগুলো যখন আপনি খুঁজে বের করবেন না সমস্যাগুলো, এই সমাধানটা করাটাই হচ্ছে আপনার উন্নতি। এই সমস্যাগুলো না যখন সমাধান করবেন, তখনই আপনি কিন্তু এর কাছে আপনি থাকতে পারবেন। যতক্ষণ না আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না, কর্মকৌশলগুলো আবিষ্কার করতে পারবেন না, আপনাকে কিন্তু চিহ্নিত করতে হবে, সেটার আলোকে কর্মকৌশল আপনাকে সেট আপ দিতে হবে। বাচ্চা থেকে ডিম বের হচ্ছে না, হ্যাচাবিলিটির সমস্যা, আপনাকে কিন্তু হ্যাচাবিলিটি ঠিক করতে হবে। আপনার দেশি মুরগিতে গ্রোথ আসতেছে না, গ্রোথ পারফরমেন্স কত, 3 থেকে 4 মাসে 3-4 কেজি খাবার খাওয়ানো হয়। এখন ফিড যদি খাওয়ানো হয় তাহলে কী ঘটনা ঘটবে, যদি প্রাকৃতিক খাবারের দিকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে কী ঘটনা ঘটবে, তাহলে আপনাকে প্রোডাকশন খরচটাও কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এখন 3 মাসে যে খাবারটা খাবে, হ্যাঁ, এবং যে ওজনটা তার কাছ থেকে আমি পাবো, তো আমরা কিন্তু কি বললাম যে তার গ্রোথ পারফরমেন্সটা অনেক খারাপ, বাজে অবস্থা। তাহলে তাকে ভাই গ্রোথ পারফরমেন্স নিয়ে আসতে গেলে তো আপনাকে খাবার ব্যবস্থাপনার দিকে তো অবশ্যই নজর দিতে হবে। তাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, লাইসোনিন, মিথিওনিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল যা আছে সবগুলোকে তো তাকে ইনসিওর করতে হবে। তো ভাই যার কাছ থেকে আপনি প্রোডাকশন আশা করবেন, তাকে যদি ইনপুট যদি কিছু দিতে না পারেন, তাহলে আউটপুট আপনি কীভাবে পাবেন? আপনি কি কখনো আশা করতে পারেন যে পার মান্থ আপনি 40 হাজার টাকা ইনকাম করবেন? কখনোই না।
এই জন্য বাংলাদেশে কিন্তু কমার্শিয়ালি না দেশি মুরগি কিন্তু সবাই করতে পারতেছে না। যারা করতে পারতেছে তাদের মধ্যে ওই নলেজটা আছে। তারা একটু আমরা তাহলে একটু অ্যানালাইসিস করি যে বাণিজ্যিক খামারে তারা কীভাবে তারা বাণিজ্যিক করছে। হ্যাঁ, বাণিজ্যিক খামারে আমরা একটু অ্যানালাইসিস করব। আমি কিন্তু মোটামুটি 8 থেকে 10টা বাণিজ্যিক খামারের তাদের ব্যবস্থাপনা, তাদের চিকিৎসা পদ্ধতি, তাদের কর্মকৌশল, তাদের ইনোভেটিভ আইডিয়াগুলো, তাদের সৃজনশীল কাজগুলো আমি অ্যানালাইসিস করেছি। বাণিজ্যিক খামার যারা এখন আছে এক্সিস্টিং 10টা থেকে 12টা আমি কিন্তু খুব অ্যানালাইসিস করছি। তাদেরকে অ্যানালাইসিস করে একটা জিনিস আমি দেখতে পাইছি, সেটা হচ্ছে কি তারা কি করছে জানেন। একটা জিনিস খেয়াল করি, ছোট্ট একটা উদাহরণ দিই, আমার ক্ষেত্রে উদাহরণ দিই। আমি কিন্তু আমার খামারে বসে কিন্তু ভিডিওটা করছি। আমার এখানে প্যারেন্টস আছে হলো প্রায় ছোট বড় মিলে আমার মুরগি আছে 100+ কিন্তু। হ্যাঁ, ছোট বড় বাড়ন্ত এবং ডিম পাড়া মুরগি। তো ডিম পাড়া মুরগি বেশি নেই, ছিল সেগুলো কিছুদিন আগে বিক্রি করে ফেলছি, একজন জ্বর জুলুম করে নিয়ে গেছে। তো আমার আছে প্রায় হচ্ছে 48টার মতো। তো আমার এখানে যেটা হয়, আমার কিন্তু এই ক্যামেরার পিছনে কিন্তু আমার মেশিন, ইনকিউবেটর মেশিন। হ্যাঁ, আমার কিন্তু বিজনেস প্ল্যান আছে সহজে, সেটা কিন্তু অন্য ভিডিওতে শেয়ার করব। ছোট্ট একটা বিষয় দেখেন, আমার এখানে কিন্তু প্রোডাক্ট হচ্ছে 3টা। এই বাণিজ্যিক খামার অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বুঝাই দিব, যদি আপনারা এই ফর্মুলায় যদি আগাতে পারেন তাহলে আপনি বাণিজ্যিক খামার করতে যাবেন এবং সেখান থেকে আপনি যে ভালো প্রফিট আনতে পারবেন, এটা কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো। আমার এখানে দেখেন, আমি কিন্তু নিজেও একজন ডাক্তার, আমার এখানে ম্যানেজার আছে, আমার একজন স্টাফ আছে, মানে 2জন কাজ করে। এখানে দেশি মুরগি আছে, ব্ল্যাক সোলজারের প্রজেক্ট চলছে দেখেন। তারপরেও কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু আমার প্রোডাক্ট হচ্ছে 3টা। দেশি তো আমার তো মুরগি তো হচ্ছে মেন প্রোডাক্ট। হ্যাঁ, তো এই মুরগি থেকে আমি কিন্তু 3টা প্রোডাক্ট আমি নিয়ে কাজ করছি। প্রথমটা কি, আমি কিন্তু রিজেক্টেড যে ডিমগুলো আছে না, সেই ডিমগুলো বিক্রি করি 1 নাম্বার। তাহলে একটু লিখে দিই, মানে আমার খামারে, হ্যাঁ আমার খামারে, এটা আমার খামারে প্রোডাক্ট হচ্ছে 3টা মাত্র। কি কি? রিজেক্টেড ডিমগুলো বিক্রি করি, রিজেক্টেড ডিমগুলো আমি বিক্রি করি। 30 থেকে 45 দিন বয়সের ছানা বিক্রি করি। 3 নাম্বার আমার প্রোডাক্ট হচ্ছে, যখন এই ছানাগুলোর মধ্যে যখন আমার কিছু ছানা বিক্রি যেগুলো হয় না, বা ছাট কিছু বাচ্চা থেকে যায় যেগুলো বিক্রি হয় না, ওগুলোকে আমরা না সুন্দর সঠিক চিকিৎসা এবং ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কি করি, বড় করে দিই। তখন কিন্তু আমরা বাড়ন্ত মুরগি বা ডিমের জন্য কি প্যারেন্টস মুরগি বিক্রি করি। আমার এখানে তাহলে কি হলো, ডিম বিক্রি করি। কি ডিম বিক্রি করি? রিজেক্টেড ডিম বিক্রি করি। যার এখান থেকে যে ডিমগুলো আমি পাই খামার থেকে, হ্যাঁ প্রত্যেক দিন আমি পাই হচ্ছে 8টা 10টা করে, কখনো 17টা 18টা 20টা করে। সবসময় দেশি মুরগি ডিম পারে না, তো দেখা গেছে যে ডিম কখনো কম পারে, কোনো দিন আমরা 3টা 4টা ডিম পাই। হ্যাঁ, কোনো দিন আবার ডিমই পাই না, এমন একটা অবস্থা। তো ডিম যেগুলো আমরা রিজেক্টেড ডিম, হ্যাঁ দেখা গেলাম যে নির্বাচন করলাম ডিমগুলো মানে ফুটানোর জন্য উপযোগী না, ওই ডিমগুলো আমরা বিক্রি করি। এখান থেকে কিছু আয় আসে, এখান থেকে কিছু টাকা আসে। 30-45 দিন বাচ্চা বিক্রি করি, এখান থেকে আয় আসে। এখান দেখেন সিস্টেমগুলো দেখেন। এবং যেগুলো মুরগিগুলো হয় না, বিক্রি হয় না, সেগুলোকে বাড়ন্ত বা আমরা লেয়ার মুরগি করি। হ্যাঁ, ডিম পাড়ার জন্য কিছু মুরগি আমরা রেডি করি, সেখান থেকেও কিন্তু আমরা আয় করি। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট হলো ডিম বিক্রি করি, 30 থেকে 45 দিন বাচ্চার ছানা বিক্রি করি, বাড়ন্ত বা ডিমের জন্য মুরগি বিক্রি করি। এই 3টা হচ্ছে আমার প্রোডাক্ট, আমার ব্যবসার প্রোডাক্ট। হ্যাঁ, অথচ যারা বাংলাদেশে আজকে বিশাল বিশাল দেশি মুরগি খামার করছে 1000 2000 3000 4000, তাদের প্রোডাক্ট করে জানেন, আমি দেখছি প্রায় হচ্ছে 60টার মতো প্রোডাক্ট ওদের। তার মানে কোনো কাস্টমার যদি তার কাছে যদি যায়, সে কিন্তু ফেরত আসবে না। আমার এখানে এসে যদি কেউ যদি বলে যে ভাই একদিনে বাচ্চা নিব, আমি কিন্তু দিতে পারবো না বা আমরা দিই না, তার মানে সেই কাস্টমার কিন্তু আমরা হারাই ফেলছি। হ্যাঁ, তারপর হচ্ছে দেখা গেছে যে বললো যে ভাই আমরা ডিম ফুটাবো বাচ্চাতে, মানে মেশিনে হোক বা কোথাও থেকে ডিম ফুটাবো, সে ডিম মানে ভালো ডিম পাওয়া যাবে কিনা, আমরা ওটা বিক্রি করি না। তার মানে হচ্ছে আমার কাস্টমার ওটা বাদ পড়ে যাচ্ছে। যদি বলে যে ভাই আপনার 7 দিনের বাচ্চার বয়স বিক্রি করেন, আমরা কিন্তু সেটাও দিই না, তার মানে সেই কাস্টমার হারাচ্ছি। আবার এখানে মাংসের জন্য যে মুরগিগুলো বিক্রি করা হয়, সেটা কিন্তু আমরা আবার করি না। হ্যাঁ, আমরা ডিমের জন্য করি বা প্যারেন্টসের জন্য করি, যার কারণে দামটা একটু তুলনামূলক একটু হলো বেশি। মাংসের জন্য আমরা বিক্রি করি না, তার মানে এই প্রোডাক্টটাও কিন্তু আমার এখানে নেই। তাহলে বাণিজ্যিক খামারে কি ঘটনা ঘটে? বাণিজ্যিক খামারে
60টা প্রোডাক্ট নিয়ে কাজ করে। খামারের পণ্যগুলো কি কি আমি একটু লিখি, পণ্যগুলো। হ্যাঁ, তাহলে বাণিজ্যিক খামারের পণ্যগুলো বা প্রোডাক্টগুলো কি কি দেখেন। এই জন্য তো ভাই একটু ধৈর্য সহকারে থাকেন, আপনাদেরকে মেসেজগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, 1 নম্বর ওদের প্রোডাক্ট কি জানেন? 1 নম্বর প্রোডাক্ট হলো ওরা একদিনের বাচ্চা বিক্রি করে। একদিনের বাচ্চা বিক্রি করে। কে করে? ওই যে বাণিজ্যিক খামার যাদের অনেকগুলো মুরগি আছে, 1000 2000 3000 4000 মুরগি আছে, হ্যাঁ, তারা কী করে জানেন? একদিনের বাচ্চা কিন্তু বিক্রি করে। তার মানে তাদের কাস্টমার কিন্তু একদিনের পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু একটু এই করি, ইলাবোরেট করি, 1 থেকে 7 দিনের বাচ্চা তারা বিক্রি করে। মানে কাস্টমার ছাক্কা 2 দিন হলেও নিবে, 4 দিন হলেও নিবে, 5 দিন হলেও, 7 দিন হলেও নিবে। তার মানে 1 দিন 2 দিন মানে একটা টিকা দিয়ে দিলে কিন্তু তার দামটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু তারা বিক্রি করে। তার মানে হচ্ছে এদের হেচিং মেশিন আছে, সোজা বাংলা কথা। কমার্শিয়ালি যখন মুরগি যখন কেউ করবে, তাদের অবশ্যই দেখবেন যে একটা হেচিং মেশিন থাকতে হয়, মানে ইনকিউবেটর মেশিন মাস্ট বি। তার মানে হচ্ছে এটা ব্রেকেট আমি লিখে দেই, ইনকিউবেটর মেশিন অবশ্যই থাকতে হবে কমার্শিয়ালি মুরগি যদি আপনি করতে চান। 2 নাম্বার কি? তারা হচ্ছে ডিম বিক্রি করে। এই ডিমটা 2 ধরনের, একটা হচ্ছে উর্বর ডিম বিক্রি করে চড়া দামে, আর একটা হচ্ছে অনুর্বর ডিম বিক্রি করে মার্কেট প্রাইস অনুযায়ী। দেশি মুরগিতে এলাকা ভেদে কিন্তু 60 70 80 টাকা কিন্তু হালি বিক্রি হয়। তো আপনার যখন 1000 2000 যখন প্যারেন্টস থাকবে না, তখন আপনার কিন্তু দেখা গেছে দেশি মুরগিতে ডিমের পার্সেন্টেজ আমরা যেটা জানি সেটা হচ্ছে সর্বোচ্চ যদি খাদ্য ব্যবস্থাপনা এবং তার এনভায়রনমেন্টটা যদি ঠিক থাকে, তাহলে মোটামুটি সর্বোচ্চ 40% পর্যন্ত আপনার দেশি মুরগি থেকে ডিম পাবেন। অর্থাৎ 100টা যদি প্যারেন্টস মুরগি থাকে, তাহলে আপনি কিন্তু 40-45 সর্বোচ্চ পাবেন। কিন্তু নর্মালি কিন্তু 20-25% কিন্তু থাকেই। আমার খামারে কিন্তু কম, আমার খামারে হচ্ছে 20-25% আমি পাই আমার খামারে, সত্য কথা যেটা। কিন্তু যারা খুব ভালোভাবে যারা করতেছে ম্যানেজমেন্ট খাবার ব্যবস্থাপনা, তারা কিন্তু পায়, হ্যাঁ, সর্বোচ্চ পাওয়া যায়। এখন যারা পায় তারা কত পায় সেটা তো আমি দেখতে যাইনি। তাহলে কী হলো, ডিম থেকে কিন্তু তারা অনুর্বর যে ডিমগুলো সেগুলো কিন্তু তারা বিক্রি করে আয় করে। তাহলে আয়ের জায়গাটা দেখে না, উর্বর ডিম থেকে কিন্তু তারা চড়া দামে বিক্রি করে। মানে একটা উর্বর ডিম তারা কিন্তু 20 টাকা 25 টাকা পিস বিক্রি করে, মানে 100 টাকা হালি বা দেখাচ্ছি 120 টাকা হালি কিন্তু বিক্রি করে। এই হচ্ছে উর্বর ডিমগুলো। আর অনুর্বর ডিমগুলো যেগুলো ডিম ফুটানো যাবে না, তারা কিন্তু সেটা বাজারের মার্কেট প্রাইস অনুযায়ী বিক্রি করে, যেখানে যে পাবে। তাহলে হলো কী ঘটনা ঘটলো, ডিম বিক্রি করতেছে 2। তাহলে তাদের প্রোডাক্ট কিন্তু কয়টা হলো? একটা প্রোডাক্ট। এখানে উর্বর ডিম একটা বিক্রি করতেছে, 2টা প্রোডাক্ট। আবার অনুর্বর ডিম বিক্রি করতেছে, এটা 3টা প্রোডাক্ট। তাহলে মোটামুটি 3টা প্রোডাক্ট কিন্তু তাদের কিন্তু কম্পালসারি। হ্যাঁ, তাহলে তাদের প্রোডাক্টগুলো কতগুলো দেখেন। তারপরে গেল, এবারে আসি 3 নম্বর। 4 নম্বর প্রোডাক্টটা কি? 4 নম্বর প্রোডাক্টটা হচ্ছে যে আপনি যদি তাদের কাছে যদি 30 দিনের যদি বাচ্চার বয়স দিনের ছানা বিক্রি করে, এটাতে কিন্তু দাম কিন্তু একটু তুলনামূলক বেশি। তার মানে 30 দিনের বাচ্চার কিন্তু তারা একটা প্রোডাক্ট রেডি করে রাখে। 1 থেকে 7 দিনের একটা বাচ্চা রেডি করে রাখে, তারপর হচ্ছে 30 দিন বয়সের একটা বাচ্চা কিন্তু রেডি করে রাখে। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে 2 মাস মানে 60 দিন। মানে এগুলো তো ভাই প্রোডাক্টের ক্যাটাগরি। হ্যাঁ, আপনি না তো আপনি আগাতে পারবেন না। তো আপনার শুধু তো ডিম নিয়ে বসে থাকলে হবে না ভাই। ডিম নিয়ে বসে থাকলে ডিম পারলো, আপনি বসালেন, মুরগি বড় হলো, আপনি বিক্রি করলেন। এই পলিসিতে, এই কর্মকৌশলে ভাই আপনি কখনো আগাতে পারবেন না। আপনার টার্গেটটা কি? 30 দিনের একটা রিট। তারপর হচ্ছে দেখেন, 1 নম্বরটা কী বলছিলাম, 1 থেকে 7 দিনের একটা বাচ্চার তাদের একটা প্রোডাক্ট আছে, 30 দিনের বয়সের একটা প্রোডাক্ট আছে, আবার 60 দিনের বয়সের একটা প্রোডাক্ট আছে। তাহলে 5টা প্রোডাক্ট কিন্তু তাদের কাছে রেডি। এখন বাকি 2টা প্রোডাক্ট কী কী দেখেন। বাকি 2টা প্রোডাক্ট হলো বাড়ন্ত মুরগি বা পুলেট। হ্যাঁ, যেগুলো বয়স হচ্ছে 2 মাসের উপরে। হ্যাঁ, মোটামুটি 2 মাসের উপরে ডিম পাড়ার আগ পর্যন্ত এই বাড়ন্ত মুরগিকে এই পুলেট হিসেবে তারা বিক্রি করে। হ্যাঁ, তারা কেজি ধরে বিক্রি করে, কেউ কেউ পিস ধরে বিক্রি করে। তার মানে এর কাস্টমারটা ওকে। আমি যদি বলি যে না ভাই আমি 1 মাস 2 মাস নিব না, আমি পুলেট মুরগি নিব, তাহলে কিসের জন্য নিব? তারা ওরা কিন্তু বেছে বেছে কী করবে, বাড়ন্ত মুরগি থেকে তারা বা পুলেট মুরগি থেকে 2 ধরনের মুরগি তৈরি হবে। হ্যাঁ, 2 ধরনের মুরগি পাওয়া যাবে। তাহলে 6 নম্বর পয়েন্টটা কী ছিল? বাড়ন্ত মুরগি থেকে পুলেট মুরগি। এখন দেখেন
বাড়ন্ত মুরগি থেকে পুলেট মুরগি, এই পুলেট মুরগি থেকে কি কি মাংসের জন্য একটা, আর হচ্ছে ডিমের জন্য। তো ডিমের জন্য যেটা, সেটা কিন্তু আমরা কিন্তু আলাদাভাবে ট্রিটমেন্ট করি, কারণ ডিমের জন্য হচ্ছে ভ্যাকসিনেশন শিডিউলটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মাংসের জন্য হলো আপনি নিয়ে গিয়ে খেয়ে ফেলবেন, এটা কোনো ভ্যাকসিনেশন ওষুধটা মেনটেন না করলেও চলে। কিন্তু ডিমের জন্য যেটা, যে বাচ্চাগুলো বিক্রি হবে বা বাড়ন্ত বা পুলেট মুরগি, সেগুলো কিন্তু ভ্যাকসিনেশনের শিডিউল থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে BCR-DB, তারপর হচ্ছে RDB, পক্স, ফাউল কলেরা। দেশি মুরগিতে কয়েকটা ভ্যাকসিনই বেশি চলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি কেউ যদি লাইভ ভ্যাকসিনের সাথে যদি আপনার কিল ভ্যাকসিনের সাথে যদি আইবি যদি দেয়, হ্যাঁ, এনডির সাথে আইবি দেয়, অনেক কোম্পানিতে কিন্তু এগুলো কিন্তু সরকারি ভ্যাকসিন না, কোম্পানি কিছু ভ্যাকসিন আছে একসাথে পাওয়া যায়, যেমন ইনফেকশাস ব্রঙ্কাইটিসের সাথে নিউক্যাসল ডিজিজ বা হচ্ছে রানীক্ষেত পাওয়া যায়, আবার কোরাইজা ভ্যাকসিন অনেকেই করে। তো এক একজনের ভ্যাকসিনেশনটা এক একভাবে তারা করে থাকেন, ওইদিকে আমি গেলাম না। তাহলে বাড়ন্ত মুরগির ক্ষেত্রে ডিমের জন্য এবং মাংসের জন্য তারা কিন্তু প্রোডাক্টটা তৈরি করে। তাহলে দেখেন এই 5 নাম্বার থেকে আবার 2টা প্রোডাক্ট বের হলো, একটা মাংসের জন্য, একটা ডিমের জন্য। তার মানে যে ব্যক্তি মাংস খাওয়ার জন্য আপনার খামার আসলো, আমার খামারে যেমন যারা মাংসের জন্য কিনতে আসে আমরা তাদেরকে দিই না, তার মানে কি আমার প্রোডাক্ট নাই, ওটা আমি ডিমের প্রোডাক্ট, আমি শুধু লেয়ার মুরগি যেগুলো তৈরি করি সেটা শুধু মানে বিক্রি করি, তার মানে আমার প্রোডাক্ট কিন্তু লিমিটেড। কিন্তু এখানে দেখেন মাংসের জন্য যে কাস্টমারগুলো আছে তারাও পাচ্ছে, আবার হচ্ছে ডিমের জন্য যারা আছে তারা খাচ্ছে। তাহলে মোটামুটি দেখেন এই 6 নাম্বার থেকেও কিন্তু আপনি 2টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, তার মানে এখানে কিন্তু 7টা হয়ে যাচ্ছে। কিন্তু আমি ধরলাম যে বাড়ন্ত বা প্লেট মুরগি আপনি বিক্রি করতেছেন। আচ্ছা, 7 নাম্বার কী বলতেছেন? 7 নাম্বারটা হচ্ছে দেশি মুরগিতে যেখানে মুরগিগুলো ঘুরে বেড়ায় বা যেখানে আপনি রাখেন, হ্যাঁ, বা লিটারগুলো তো আপনি ব্যবহার করেন, তাই না? তুষ ব্যবহার করেন বোর্ডিংয়ের সময়, বা যে জায়গায় আপনি রাখতেছেন রাতের সময় সেখানে তুষ তো বের হয়, তাই না? তুষ থেকে লিটার তৈরি হয়। তো এই যে লিটারটা, এই যে মুরগির যে বিষ্ঠাগুলো, হ্যাঁ, বা লিটার যাকে বলা হয়, এটাকে আমি লিটার বলবো, সোজা বাংলা কথা যাকে বলা হয় বিষ্ঠা বা পায়খানা, এই লিটারটাও কিন্তু আপনি খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। এটাকে আমি ধরলাম খুব নর্মালিভাবে, এটাকে প্রসেস করা যায় বিভিন্নভাবে। আমার ইউটিউবে ভিডিও আছে লিটার থেকে কীভাবে আপনি বিভিন্ন ধরনের জৈব সার তৈরি করবেন, বিভিন্ন ধরনের আইটেম তৈরি হয়, হ্যাঁ, মেস ফিট করা যায় পুকুরে দেওয়ার জন্য। তো ওই দিকে আমি গেলাম না, লিটারটা জাস্ট খেলে আমি জানলাম কি যে আমার একটা খামার থেকে এই পরিমাণ মাসে আমার লিটার তৈরি হচ্ছে, মানে মুরগির বিষটা তৈরি হচ্ছে। সেই বিষটাকে কী করবেন, আপনি বিক্রি করে দিতে পারেন। বস্তা প্রতি এক একটা এলাকায় এক এক দাম। আমি যে এলাকায় আছি সেটা হচ্ছে বস্তার দাম হচ্ছে 100 থেকে 120 টাকা দাম, এক বস্তার দাম। এক বস্তাতে ধরে প্রায় হচ্ছে 40-45 কেজি ধরে এক বস্তাতে। হ্যাঁ, যে ইউরিয়া সারের যে বস্তাগুলো হচ্ছে, বড়ো বস্তাতে ধরে 50 কেজির মতন, ছোটোগুলোতে ধরে হচ্ছে 40-45 কেজি। তাহলে ওই যে বস্তা প্রতি যদি আপনি 100 টাকা করে যদি বের করেন ভাই, হ্যাঁ, 100 টাকাই ধরলাম গড়ে, তো যদি আপনার যদি মাসে যদি 10 বস্তা যদি বের হয়, তাহলে 10 বস্তার দাম কত? 100 টাকা হলে 1000 টাকা। তো 1000 টাকা হলো তো ভাই আপনি একটা ভ্যাকসিনের দাম তো আসবে, তাই না? তাহলে কিন্তু আপনার এই লিটার বা বিষটা থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই ছিল মোটামুটি হচ্ছে বাণিজ্যিকভাবে যারা খামার তৈরি করে তাদের একটা বিজনেস প্ল্যান। তার মানে হচ্ছে দিন শেষে কিন্তু একটা জিনিসই কিন্তু বুঝতে, মানে আপনাদেরকে সারমর্মে আসাবো, একটা জিনিসই কিন্তু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। সেটা কি জানেন? যে আপনি যখন দেশি মুরগিকে বাণিজ্যিক আকারে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে টার্গেট করতে হবে কোন প্রোডাক্টগুলো আপনি কাস্টমারকে অ্যাভেলেবেল করতে পারবেন। যখন সব লেভেলে কাস্টমারকে যখন আপনি আয়ত্ত করতে পারবেন, সব লেভেলে কাস্টমারকে যখন দেওয়ার জন্য যখন প্রোডাক্টটা তৈরি করতে পারবেন, তখন কিন্তু দেখবেন যে পার মান্থ, আমি বিশ্বাস করি শুধুমাত্র এই যে ছানাগুলো বিক্রি করে, যদি আপনার যদি 500 পিস থাকে, ছানাগুলো বিক্রি করে কিন্তু পার মান্থ আপনি 30-40 হাজার টাকা অনায়াসে নিয়ে আসতে পারবেন। আপনি তো তখন চুপ করে থাকবেন না, হ্যাঁ, এটা একটা বিষয়। তাহলে দেখেন তারা কিন্তু মোটামুটি 60টা প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে। আপনার ইউটিউবে আপনি দেখেন যারা দেশি মুরগি করে না, তাদের কাছে আপনি যান, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু কমার্শিয়ালি দেশি মুরগি করতে গেলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি যখন ব্রয়লার মুরগি করবেন না, তখন আপনার প্রোডাক্ট কী জানেন? মাংস, একটা মাত্র প্রোডাক্ট, আপনি 30 দিন করবেন, বিক্রি করে দিলেন। সোনালী মুরগি কি? একটা প্রোডাক্ট। হ্যাঁ, সোনালী মুরগির একটা ফ্রেন্স আছে, ডিম পাড়ায়, এটা করতে পারেন, আবার মাংস করতে পারেন, 2টা প্রোডাক্ট। তো এরকম করতেও দেশি মুরগিতে কিন্তু এরকম প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, কোন কাস্টমারকে আপনি ধরবেন। তাহলে দেখবেন যে মাস শেষে এই যে লাভের করে থাকতে হবে। এইটা ভাই একদিনে কোনো গল্প না, হ্যাঁ, আমি কিন্তু একটা তথ্য এবং একটা গল্প সবসময় আমার ট্রেনিংগুলোতে আমার ছাত্রছাত্রীকে বলি যে আপনি যখন ব্যর্থ হবেন কোনো একটা মুরগি, একটা আগে মুরগি করলেন, 200টা নিয়ে আসলেন, দেখলেন যে লসে বিক্রি করলেন, দেখলেন 10,000 টাকা লস হয়ে গেছে, কী করলেন? যে খামারটা আপনি বন্ধ করে দিয়ে আপনি ঢাকায় চলে গেছেন রিক্সা চালানোর জন্য,
বা আপনি বাসায় কোনো কাজ করতেছেন, মানে ওই ফার্মটা টোটালি বন্ধ করে দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বোকামি এবং ভুল। ট্রাকে আপনি আসেন, তার মানে আপনার মধ্যে এই সেক্টরে আপনার দ্বারা কখনো ব্যবসা হবে না। আপনি যখন কোনো কিছুতে ফেল করবেন, যখন আপনি লস করবেন, তখন আপনি অ্যানালাইসিস করবেন যে কোথায় আমার গ্যাপটা ছিল। ওই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগায়ে বর্তমান যেটা ইনভেস্ট করবেন সেটা যাতে নিরাপদ হয়, সেটাকে আপনি কর্মকৌশল করবেন। এই জন্য আমি বলছি যে দেশি মুরগিতে ভাই, শুধু নট অনলি দেশি মুরগি, যে কোনো মুরগিতে আপনি আসেন না কেন, আপনার কিন্তু কর্মকৌশলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কর্মকৌশল বলতে কি, আপনি কি করবেন, কিভাবে করবেন, কেন করবেন, এই জিনিসগুলোকে কিন্তু আপনি করবেন। এখন তারা দেশি মুরগির বাণিজ্যিক খামারগুলোতে আমরা দেখেছি কি 60টা প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু মাঠে কিন্তু নেমে পড়ছে। এখন ওদের কর্মকৌশলের মধ্যে ওইটা একটা, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে 2 নম্বর প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করে, মানে 2 নম্বর একটা বিষয় নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে কি, ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট মানে হচ্ছে ব্র্যান্ডিং। এই যে একটা জিনিস খেয়াল করেন, আপনারা যে অনলাইনে যে ট্রেনিং করাচ্ছেন, আপনি কি আমার চেহারা দেখে করাচ্ছেন? আমার চেহারা কিন্তু শাহরুখ খানের মতো না, সালমান খানের মতো না, সাকিব খানের মতো না। আমার চেহারা কিন্তু খুব সিম্পল, আমি কিন্তু সিম্পলভাবে থাকি। আমি যেটা বলি সেটা হচ্ছে মার্ট ওরিয়েন্টেড, আমার অভিজ্ঞতার আলোকে বলি। আমার কথাটা আপনাদেরকে ভালো লাগে, আপনারা শিখতে পারেন, জানতে পারেন এবং সেটার আলোকে আপনারা কাজ করতে পারেন এবং আপনাদের কাজে দেয়, যার কারণে কিন্তু আপনারা কিন্তু আমার কাছে আসেন, ট্রেনিং করেন। এই ব্র্যান্ডিংটা কিভাবে হলো, ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো শুরু করেছি 2018 সাল থেকে অনলাইনে হালকা পাতলা পোস্ট করতাম, একটা পেজ ছিল শুধুমাত্র আলাপন, হ্যাঁ। 2022 সালে এসে ইউটিউব খুলি, তারপর হচ্ছে ফেসবুক পেজ খুলি, তার মাধ্যমে কাজ করা শুরু। চিন্তা করলাম যে আমি যেটা জানি সেটাকে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের কাজে লাগলো, আপনারা শিখলেন, হ্যাঁ, এতে করে আপনার মঙ্গল হলো। আমি এই সেবাটাই কিন্তু আমি দিয়ে যাচ্ছি অ্যাট নাও এবং আগামীতেও দিয়ে যাব। তো যেটা আমি বলছিলাম, তাহলে ব্র্যান্ডিংটা কীভাবে হলো, এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু অনেকে আমাকে ফোন দেবেন, তাহলে কীভাবে দিলেন? আমি কিন্তু ব্র্যান্ডিং করতেছি। কাকে? আমি ডাক্তার স্বপন, আমি ব্র্যান্ডিং করতেছি নিজেকে, আমার অভিজ্ঞতা, আমার নলেজটাকে পরিস্ফুটিত মাধ্যমে, মানে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমি ব্র্যান্ডিং করতেছি যে আমি ডাক্তার স্বপন। আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা? যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আপনারা নক করবেন, এটাই স্বাভাবিক। তাহলে আমি স্বপন কিন্তু ব্র্যান্ডিং করতেছি কী হিসাবে? আমি একজন পোলট্রি কনসালটেন্ট হিসেবে বা ডেইরি কনসালটেন্ট হিসেবে। তাহলে ব্র্যান্ডিংটা কিন্তু সেম। তাহলে আমার প্রোডাক্টটা কী ছিল? আমার প্রোডাক্টটা হচ্ছে সার্ভিস দেওয়া। আমার প্রোডাক্টটা যেমন ইউটিউবে, হ্যাঁ, বা ফেসবুকে। তো দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু সেম কাহিনি, আপনি ব্র্যান্ডিংটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে আমার কথাই বলি, যেমন আমি তো খামার থেকে ভিডিওটা করছি, আমার এই খামারের মধ্যে যে মুরগিগুলো আছে, অত্র এলাকায় সবাই জানে যে আমি এখানে দেশি মুরগি পালন করি এবং সেটাকে ছেড়ে দিয়ে, মানে নিবিড় পদ্ধতিতে না, আধা নিবিড় পদ্ধতিতে রাতে থাকে আর সারাদিন ঘেরা দেওয়া থাকে, এটার মধ্যে মুরগি থাকে। রাস্তার পাশে দুনিয়ার লোক দেখাশোনা করে, মানে দেখে যে এখানে ডাক্তার স্বপন নামে একজন আছে, যে একজন ডিভিএম ডাক্তার এবং তার দেশি মুরগির খামার আছে। এই যে একটা ব্র্যান্ডিং, ফেস ভ্যালু হলো, তার মানে কি সবাই জানে যে এখানে দেশি মুরগি পাওয়া যায়, সেটা ডিম হোক, বাচ্চা হোক, বড় মুরগি হোক, খাওয়ার মুরগি, জানে তো নাকি যে এখানে দেশি মুরগি পাওয়া যায়। এটা হচ্ছে ব্র্যান্ডিং। তো এই ব্র্যান্ডিংটা কিন্তু না, কোনো প্রোডাক্টের সুনাম বা কোনো প্রোডাক্টের প্রচারটা কিন্তু একদিনে হয় না। ব্র্যান্ডিং কিন্তু একদিনের কোনো ঘটনা না। এই ব্র্যান্ডিংটা হচ্ছে কালক্রমে, সময়ের সাথে সাথে অথেন্টিক তথ্য, আপনার অথেন্টিসিটি, আপনার লিগ্যালিটি, আপনার প্রোডাক্টের গুণগত মানের উপর কিন্তু এই ব্র্যান্ডিংটা কিন্তু প্রচার হবে। আপনার প্রোডাক্ট যত কোয়ালিটি সম্পূর্ণ হবে, আপনার ব্র্যান্ডিং তত স্ট্রংলি ছড়িয়ে যাবে। দেখেন, আমার আলাপন কৃষিতে আমি কাজ করছি ভাই, এটা কিন্তু কোনো নাচা গানা কোনো চ্যানেল না, এটা হচ্ছে এডুকেশনাল একটা চ্যানেল। নাচা গানা করে কিন্তু এখানে আমি কিন্তু ভিউ পাই না, এখানে ভিউ পাই হচ্ছে পেটের দায়ে। পেট টাইপের দায় কি, আমার ভিডিও দেখলে আপনার রুটি রোজগারের একটা ব্যবস্থা হবে, এই শিক্ষাটা হচ্ছে আমরা দিচ্ছি। তার মানে কি, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী, হ্যাঁ। তো আমার প্রোডাক্টের যেমন হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ না হলে আমি ব্র্যান্ডিং করতে পারতেছি না নিজেকে, সেম কাহিনী মুরগিতে যে আপনি মাংস এবং ডিম, এটাই তো হচ্ছে আপনার মেন প্রোডাক্ট, এই তো নাকি? এর বাইরে কোনো প্রোডাক্ট আছে? মাংস এবং ডিম, হয় মাংস খাবেন নাহলে ডিম দিবেন। ডিমটা কোথায় থেকে আসবে? ফ্রেঞ্চ থেকে আসবে। মাংস কোথায় থেকে আসবে? বারান্ত মুরগি থেকে আসবে। তো এই যে মাংস এবং ডিমটা ব্র্যান্ডিংটা যদি আপনি করতে পারেন, যে ডাক্তার স্বপনের খামারে দেশি মুরগির মাংস এবং ডিম পাওয়া যায়, যেটা বড় বড় যারা দেশি মুরগির বাণিজ্যিক খামার করছে না, তারা কিন্তু ব্র্যান্ডিং করছে বিভিন্নভাবে। হয় দেখবেন যে তাদের হয়তো বা ইউটিউব পেজ আছে, অথবা ফেসবুকে পেজ আছে, অথবা দেখবেন তাদেরকে মিডিয়া কাভার করছে, বা আমাদের মতো
কিছু নগণ্যতম ইউটিউবাররা আছে, হ্যাঁ, দৌড়ে বেড়ায় খেলে বিভিন্ন খামারে আর বানায় গল্প করে যে দেশি মুরগি পালন করে কোটিপতি হয়ে গেছে, দেশি মুরগি পালন করে লাখপতি হয়ে গেছে। এইরকম ভিডিওগুলো তো আপনারা তো দেখেন নাকি, চটকাদার কিছু ভিডিও, হ্যাঁ, আমরা চুটি বই পড়ি না, ঠিক ওইরকম চুটিদার কিছু ইউটিউবার আছে, তারা এই ধরনের অটো ব্র্যান্ডিং হয়ে যায়। তার মানে হচ্ছে কি, আপনি যখন আপনার মাংস এবং ডিমের কোয়ালিটি ঠিক থাকবে, দেখবেন যে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে না, আপনি অটো হয়ে যাবেন। এখনকার অনলাইন সিস্টেম, সবাই তো ফেসবুকে ইউটিউবে থাকে, হ্যাঁ। তো এই জন্য ব্র্যান্ডিং বিষয়টা কিন্তু দেশি মুরগিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কখনো ব্র্যান্ডিংটা নেগেটিভ পর্যায়ে যায়, যেমন হচ্ছে যে আমি ডাক্তার স্বপন কালকে দেশি মুরগি পালন করে কিন্তু ফিড দিয়ে করে, তারা কিন্তু মানুষের মধ্যে একটা নেগেটিভ চলে আসবে। এই জন্য কিন্তু ব্র্যান্ডিংটা কিন্তু পজিটিভ ওয়েতে কিন্তু আগাতে হবে। এখন আমি যদি আমার খামারে কেউ যদি ভিজিটে আসে বা এড নাও যদি আপনারাও যদি আসেন, আমার এই খামারে দেখতে পাবেন খাবারের মেনুগুলো, মানে মুরগির খাবারের মেনুগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি এদেরকে কিভাবে খাবারটা দিই। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল দেশি মুরগি কিনা, বা যদি খাবারটা যেটা দিচ্ছি সেটা কি আসলে মানুষের হেলথের জন্য ক্ষতিকর কিনা, হ্যাঁ, বা মুরগির জন্য ক্ষতিকর কিনা। তো এই জন্য কিন্তু আপনি কিন্তু মাংস এবং ডিমের কোয়ালিটিটা ঠিক রেখে ব্র্যান্ডিং করবেন, একটা সাইনবোর্ড দিয়ে দেবেন। আমার এখানেও একটা সাইনবোর্ড আছে। তো ব্র্যান্ডিংয়ের কিন্তু অনেক উপকরণ আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। তো যারা কমার্শিয়ালি দেশি মুরগি পালন করতেছে তাদের কিন্তু ব্র্যান্ডিং করে তারা বিভিন্ন মিডিয়াকে ধরে হোক, নিজে হোক, যেভাবে হোক তারা ব্র্যান্ডিং করে। তো দেশি মুরগিতে কিন্তু আমি দেখেছি যারা আপনার এই করে বাণিজ্যিকভাবে যারা খামারটা করতেছে এখন বর্তমান সময়, হ্যাঁ, তাদের কিন্তু 1 নম্বর প্রোডাক্ট এবং 2 নম্বর হচ্ছে ব্র্যান্ডিং। এই দুইটার কারণেই দেশি মুরগিতে আপনি টিকে থাকবেন যদি আপনি বাণিজ্যিকভাবে যদি করেন তাহলে, এবং মাস শেষে একটা ভালো একটা প্রফিট হবে। এটা এইটুকু আমি আপনার গ্যারান্টি দিতে পারি, যদি আপনি লিমিটেশান, সীমাবদ্ধতা কী সেটাকে ওভারকাম করে দিয়ে প্রোডাক্টগুলোকে বাছাই করে মার্কেটটাকে ধরে নিজেকে ব্র্যান্ডিং করে যদি আপনি থাকতে পারেন, আমি ডাক্তার স্বপন বলছি, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। দেশি মুরগিতে আজকে যারা বাংলাদেশে যে কয়েকটা হাতে গোনা কমার্শিয়াল খামারে আছে, দেখবেন তারা অনেক মিডিয়া কাভারেজ করছে, এটা সেটা করছে, তারা কিন্তু এভাবেই টিকে আছে এবং টিকে থাকবে। তো মোটামুটি কিন্তু ব্র্যান্ডিংটা ওকে, হ্যাঁ। এই হলো মোটামুটি আজকের এই ক্লাসের ভিডিওতে আমি ওভারঅল একটা বিষয় আপনাদের চেষ্টা করছি। এখন আপনারাই বলেন, আপনারাই এখন সিদ্ধান্ত নেবেন লাভ নাকি লস, মানে লাভের ঘরে থাকবেন নাকি লসের ঘরে থাকবেন। বিনিয়োগটা আপনি যেটা ইনভেস্ট করবেন, এই বিনিয়োগটা হচ্ছে কতটুকু নিরাপদ হবে। যত নিরাপদ হবে তত লাভজনক, যত রিস্কের মধ্যে যাবে তত লস। শুধু দেশি মুরগিতে না, যে কোনো ধরনের মুরগিতেই লাভ লস থাকবে, শুধু দেশি মুরগি বলে লাভ লস না। তো লাভ এবং লস দুই ভাই, এরা একসাথেই চলে, একসাথেই থাকবে। এখন আপনি আপনার কর্মকৌশলের মাধ্যমে, আপনার জ্ঞানটাকে জানার মাধ্যমে, আপনার সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আপনাকে এই লাভ লসটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট খেলে ট্রাক হিসেবে কাজ করব, আপনাকে দেখাই দিব রাস্তাটা। আমি সেটাই দেখিয়ে দিয়েছি, লাভের রাস্তাটা কোনটা আর লসের রাস্তা কোনটা। লস কোনটা? লিমিটেশনগুলো আপনি ওভারকাম করতে পারেননি, লসের ঘরে আপনি পড়ে আছেন দিনের পর দিন। আপনি যখন লিমিটেশনগুলো ওভারকাম করে প্রোডাক্টগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে ব্র্যান্ডিং করবেন, আপনি থাকবেন লাভের ঘরে। এই হলো লাভ এবং লস, এই দুটাকে নিয়েই আপনি মুরগিতে অর্থাৎ পোলট্রি ফার্মিং সেক্টরে টিকে থাকবেন। এখন বাংলাদেশে এক্সিস্টিং নাও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে প্রায় নিবন্ধিত অনিবন্ধিত 1 লাখের মতো খামারি আছে, এটা বলতেছে তারা। আজ থেকে 3-4 বছর আগে একটা পরিসংখ্যান ছিল, সেখানে বলছিল কি, মানে করোনার পরে প্রায় 1,60,000-এর মতো কিন্তু খামারি ছিল, পোলট্রি খামারি, হ্যাঁ, সেটা যে কোনো পোলট্রি হোক না কেন। সেখানে কিন্তু কমতে কিন্তু 60-এর মতো চলে আসছে। তাহলে এই যে কমে গেল, বা এখন প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কি যে হলো প্রায় 1 লাখের মতো আছে। আচ্ছা, আমরা 1.5 লাখ ছিল, সেখান থেকে 60 হলো, 60 থেকে না 1 হলো, হ্যাঁ, মানে 1 লাখ হলো। আচ্ছা, না বেড়ে গেল, তাহলে বাকি যে 50,000 খামারিরা কোথায় গেল? আমার প্রশ্ন। তারা কি মঙ্গল গ্রহে চলে গেছে জমি কেনার জন্য? তারা কি আমেরিকায় বা উন্নত কান্ট্রিগুলোতে গিয়ে কি তারা জমি কিনে কি সেখানে কি মুরগি ব্যবসা শুরু করছে? বিষয়টা কি এরকম? তারা কোথায়? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে।
এখন একটা সর্বশেষ একটা সেটা একটা সলিউশন দিয়ে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিব। তো আপনার যখন নলেজটা একটা সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আপনার সামনে কোনো কর্মকৌশল থাকবে না, আপনার কাছে কোনো বিজনেস আইডিয়া যখন থাকবে না, আপনি যখন অপরকে দেখে যখন আপনি বিজনেসটা শুরু করবেন বাস্তবতাকে বাদ দিয়ে, তাহলে আপনি ওই যে 50,000 যে খামারি আজকে বাংলাদেশ থেকে নাই হয়ে গেল, আমি জানি না তারা কোথায়। আমার তো মনে হয় তারা তো মঙ্গল গ্রহে গিয়ে জমি কিনছে। না ছাড়া তারা তো থাকলে তো ভাই আমরা দেখতে পেতাম, তাদেরকে আমরা খুঁজে পাই না। এই জন্যই বলি যে সব কিছুর প্রত্যেকটা ব্যবসারই না একটা এদিক সেদিক আছে, সেটা কি লাভ লস। আপনাকে লসের খাতগুলোকে চিন্তা করতে হবে, লাভের খাতগুলোকে চিহ্নিত করে আপনার কর্মকৌশলগুলোকে সেট করবেন। সময় লাগুক, 6 মাসের জায়গায় 1 বছর লাগুক, 1 বছর জায়গায় 2 বছর লাগুক, 2 বছর জায়গায় 4 বছর লাগুক, এই লেগে থাকাটা বাদ দেওয়া যাবে না। যদি লেগে থাকা থেকে যদি আপনি ছটকে যান, মানে সরে যান, তাহলে ভাই ব্যবসা আপনার জন্য না। আমরা কিন্তু টিকে থাকবো, কারণ আমরা হচ্ছে ডিভিএম ডাক্তার, আমরা ট্র্যাকিং তৈরি করব, আমরা আইডিয়া দিব, কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি লাভটা কিভাবে করবেন, লসটা কিভাবে করবেন। আমি আপনাকে কিন্তু কোনো ক্যালকুলেশন দিয়ে লাভ লস বুঝাই তো আমার লাভ নাই ভাই। বাস্তবতা হচ্ছে এটাই যে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনি লাভের জায়গাতে যেতে গেলে কী করতে হবে, লসের জায়গাতে যেতে গেলে আমাকে কী ফেল করেছি, যেটা আমাকে ওইভাবে যেতে হচ্ছে। তো পরিশেষে অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি যে বিস্তারিত একটা সিচুয়েশনগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে এই করছি। এখন বাজে হচ্ছে রাত 2টা। এই রাত 2টা রাত জেগে আপনার জন্য ভিডিও করতেছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটা দেন বলে। যদি আপনারা যদি ভালোবাসা যদি না দিতেন, তাহলে এই রাত জেগে আজকে কিন্তু ঘুমাতাম, মানে রাত জেগে থাকতাম না, ভিডিও করতাম না, হয়তো অনেক সকালে ঘুমিয়ে যেতাম খেয়ে দিয়ে। তো পরিশেষে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আপনারা দোয়া করবেন সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনাদের পাশে এভাবে দাঁড়াতে পারি।